ওকে, আমরা ক্লাস শুরু করছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা হচ্ছে, সবাই একটু খেয়াল করবেন, এই টপিকটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী, এটা হলো আপনাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। ঠিক আছে, তৃতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে আপনি মিনিমাম একটা সৃজনশীল কমন পাবেন ইনশাল্লাহ। একটা সৃজনশীল কমন পাবেন, একটি সৃজনশীল আসবে। ঠিক আছে, এখন এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসবে না, এই অধ্যায় থেকে একটা সৃজনশীলই আসবে। তবে দুইটা আসার সম্ভাবনা আছে, দুইটা আসতে পারে, তবে একটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, আগে এটা ক্লিয়ার হন যে এখানে আমাদের কয়টা সৃজনশীল আসবে। একটা সৃজনশীল আসবে, কেমন? এবং একটা সৃজনশীল আপনারা সবাই জানেন 10 নম্বর। ঠিক আছে, 10 নাম্বার একটা সৃজনশীলে 10 নাম্বার পাবেন। আর হচ্ছে এইখান থেকে মিনিমাম আপনি 2 থেকে 3টা এমসিকিউ পাবেন। ঠিক আছে, 2 থেকে 3টা এমসিকিউ পাবেন। তা আপনি যদি 2টা এমসিকিউ কমন পান এই অধ্যায়টা থেকে, তাহলে 10 আর 2 টোটাল এই একটা অধ্যায় থেকে ইনশাল্লাহ আপনি 12টা নাম্বার। ঠিক আছে, কয়টা নাম্বার? 12টা নাম্বার আপনি ইনশাল্লাহ কমন পেতে যাচ্ছেন। 12টা নাম্বার, তার মানে এই 12টা নাম্বারের জন্য আমরা এখন এই অধ্যায়টা শুরু করব, কেমন? এবং আপনারা যারা ভার্সিটি অ্যাডমিশন দিবেন, অ্যাডমিশনের জন্য কিন্তু এই অধ্যায়টা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অনেক বেশি গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য, কেমন? তো অধ্যায়টার নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, ইংরেজিতে বলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এটাকে ইংরেজিতে বলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, বাংলায় বলে ব্যাংক সমন্বয় বিবরণী। এখন এই জিনিসটা আজকের ক্লাসে আমরা একদম অ আ ক খ থেকে শিখবো, মানে একদম এবিসিডি থেকে শুরু করব, মানে একদম ব্যাংক সমন্বয় বিবরণীর আজকের ক্লাসের পরে ব্যাংক সমন্বয় বিবরণী আমি আগে পিছিয়ে কোনোদিনই করি নাই, সেও এই ব্যাংক সমন্বয় বিবরণী পারবে। আর যারা এই অধ্যায়ে একদম এক্সপার্ট লেভেলে আসো যে ব্যাংক সমন্বয় বিবরণী স্যার আমরা খুবই ভালো পারি, তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, তোমাদের জন্য আমরা এই যে সিকিউ রাখছি আজকের ক্লাস ইনশাল্লাহ। আমি তোমাদের এই খুবই গুরুত্বপূর্ণ দিনাজপুর বোর্ড 2024 সালের এই লেটেস্ট প্রশ্নটা আমি আজকে তোমাদের সমাধানও করে দিব ইনশাল্লাহ, কেমন? তো তোমাদের যারা ফ্রেন্ডরা রয়েছে তাদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? তো চলো আমরা আমাদের নিয়ম কানুনে চলে যাই, বা বেসিক নিয়মে চলে যাই। তো দেখো, আমি আগে অধ্যায়ের নামটা একটু লিখি, কেমন? ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী। ঠিক আছে, ব্যাংক সমন্বয় বিবরণী। দেখো, এই অধ্যায় যদি তুমি শিখতে চাও, তোমার আগে জানতে হবে যে এই অধ্যায়ে কি কি টপিক থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, আগে এইটা ক্লিয়ার করে নাও, আগে সাজেশনটা নাও, সবাই সাজেশনটা খাতায় নোট করে নাও। ঠিক আছে, আমি এগুলো স্লাইড তৈরি করতে পারতাম, বাট আমি স্লাইডে বিশ্বাসী না। আমি বিশ্বাসী ছিল আমি হাতে লিখে দিব, তুমিও হাতে লিখবা, তাহলে এটা আমাদের মাথায় থেকে যাবে ইনশাল্লাহ, কেমন? আচ্ছা দেখো, তো এই অধ্যায়ের ক দাগের জন্য আগে প্রথমে আমি সাজেশন দিচ্ছি তোমাদের। ঠিক আছে, সাজেশন। এই সাজেশনটা সবাই একটু ঝটপট নিয়ে নাও। সাজেশন, ঠিক আছে। কদাগের জন্য, এই অধ্যায়ের কদাগের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো, ঠিক আছে, কদাগের জন্য আসতে পারে ডেবিট মেমোরেন্ডাম। ঠিক আছে, এইটা আসতে পারে কদাগে, খুবই গুরুত্বপূর্ণ। ক্রেডিট মেমোরেন্ডাম কিন্তু একটু কম গুরুত্বপূর্ণ, কিন্তু আমি তোমাদের ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম দুইটাই শিখাই দেবো পাশাপাশি, খুব সহজ আছে, কেমন? আচ্ছা দেখো, বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এইটা যদি না আসে, অবশ্যই অবশ্যই এই প্রশ্নটা আসবে, ব্যাংক বিবরণীতে এটা খাতায় লিখে রাখো, এটা বোঝার দরকার নাই, এটা একটু পরেই বুঝতে পারবা। ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেন নির্ণয় করো। ঠিক আছে, ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেন, হয় এইটা আসবে, তা না হলে লাস্ট আসবে হচ্ছে নগদান বইতে লেখা হয়নি এরূপ লেনদেন। এই 3টা প্রশ্ন, নগদান আর নাই, নগদান বইতে লেখা হয়নি এরূপ
লেনদেন। তাহলে তোমার প্রশ্ন আসলে এই প্রশ্নগুলোর ভিতর থেকেই আসবে। এক নাম্বার হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম আসবে। ডেবিট মেমোরেন্ডাম যদি না আসে, ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেন নির্ণয় করো, নতুবা আসবে হচ্ছে নগদান বইতে লেখা হয়নি হ্যাঁ এরূপ লেনদেন নির্ণয় করো। এই যে প্রশ্নগুলো আমি দিলাম, এই প্রশ্নগুলোর ভিতর থেকেই তোমার প্রশ্ন পরীক্ষাতে থাকবে ইনশাল্লাহ। এক নম্বর এই যে এইটা, না হলে এই যে এইটা। তার মানে কি দাঁড়াইলো, হয় ডেবিট মেমোরেন্ডাম আসবে, তা না হলে আসবে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরকম লেনদেন, তা না হলে নগদান বইতে লেখা হয়নি এরকম লেনদেন। আগে এর বাইরে কিছু আসবে না। আজকে যে সাজেশনটা দিলাম এইচএসসি পরীক্ষার পরে মিলাই নিও, এর বাইরে কিছু আসবে না, কিছু থাকবে না, কেমন? আচ্ছা, এটা হলো দাগ। এবার আসো দাগ। দাগের জন্য আসবে হচ্ছে একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। ঠিক আছে, একক জের পদ্ধতিতে, ভালো মতন খেয়াল করে, এখানে কিন্তু বলছে একক জের পদ্ধতিতে। ঠিক আছে, ব্যাংক সমন্বয় বিবরণী দুই রকমের হয়। ঠিক আছে, এমসিকিউতে আমরা আরো অনেক লেটেস্ট তথ্যগুলো জানবো। ঠিক আছে, একটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীতে তোমার হচ্ছে দুই ভাবে প্রস্তুত করা যায়, একটা হলো একক জের, আরেকটা হলো দ্বৈত জের। সবাই আমার সঙ্গে বলো, ব্যাংক সমন্বয় বিবরণী। এই যে ব্যাংক সমন্বয় বিবরণী, এটা কয় ধরনের? দুই ধরনের, একটা হলো কি একক জের, আরেকটা হলো দ্বৈত জের। একটু মনে রাখো, কেমন? আচ্ছা, এইটা যদি, এটা তো খদাগে আসবে ইনশাল্লাহ 4 নম্বরের জন্য, আর গদাগে আসবে হচ্ছে জাবেদা। আর জাবেদা যদি না আসে, জাবেদা যদি না আসে, তাহলে শিওর থাকো, জাবেদা যদি না আসে তাহলে অবশ্যই অবশ্যই, জাবেদা যদি না আসে অবশ্যই বসে এখানে দ্বৈতজের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করতে বলবে। ঠিক আছে, দ্বৈতজের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলবে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। এবং 24 সালে এরকম প্রশ্ন আসছে কিন্তু, খদাগে আসছে একক জের পদ্ধতি, আর গদাগে আসছে দ্বৈতজের পদ্ধতি, এরকম প্রশ্ন কিন্তু অ্যাভেলেবেল আসছে। সুতরাং তোমার ব্যাংক সমন্বয় বিবরণী দুইটাই কিন্তু শিখতে হবে, আর আমি এরকম একটা প্রশ্ন তোমাকে সলভ করাই দিব। ঠিক আছে, দ্বৈতজের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। বিষয়টা কি দাঁড়ালো, এক নাম্বার যদি আসে গদাগে জাবেদা আসবে, আর যদি না আসে দ্বৈতজের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলবে। আমি একটু রিপিট করে দিচ্ছি, এই যে সাজেশন আমি দিচ্ছি, এই সাজেশন হলো তুমি 100% শিওর থাকো এই সাজেশন থেকেই তোমার সব প্রশ্ন আসবে 100%। ঠিক আছে, 100% কমন উপযোগী সাজেশন 100%। এটার ভিতরে কোনো মানে লুকাচুরির কোনো কিছু নাই, 100% কমন থাকো যে 100%। এই কদাগে যেগুলো বলছি, খদাগে যেগুলো বলছি, গদাগে যে এর ভিতর থেকেই প্রশ্ন আসবে। এই নমুনা প্রশ্নটাই তুমি তোমার পরীক্ষার হলে যে ইনশাল্লাহ পাবা। এখন এটা তোমরা একটু খাতায় নোট করে রাখো, যদি এই অধ্যায় থেকে তোমার 12 থেকে 13 মার্ক পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে এই জিনিসটা একটু খাতায় আগে নোট করো। আমি এই অধ্যায় তোমাকে এমন ভাবে ডিজাইন করছি, 4টা ক্লাস। প্রথম ক্লাস আমি বেসিক বুঝাচ্ছি, এখন সিকিউ কমপ্লিট করে দিচ্ছি, পাশাপাশি ইনশাল্লাহ আমি তোমাদের লেটেস্ট আরো 2টা বোর্ড কোশ্চেন করাই দিব, তার ভিতর দ্বৈতজেরও থাকবে, জাবেদাও থাকবে, এবং সর্বশেষ 4র্থতম ক্লাসে আমি তোমাদের এমসিকিউ সলভ করে দেবো। আমি যে এমসিকিউ করাচ্ছি তোমার এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটাই কভার হবে ইনশাল্লাহ, কেমন? সেইভাবেই করাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এবার আসো, এই যে আমাদের সাজেশনের পরে এবার আমাদের আসতে হবে যে ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা কি। আগে এই জিনিসটা আমরা একটু বুঝবো। ঠিক আছে, ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা কি। তো দেখো সবাই, আচ্ছা আগে একটু বলে নিই, এই ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু দুই রকমের হয়, কেমন? দুই রকমের হয়, এই তথ্যগুলো একটু মাথায় রাখো, কেমন?
ব্যাংক সমন্বয় কি, কিভাবে কি করে সব লিখে দেবো, সব এই ক্লাসের পরে। আর ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না, কেমন? একটা হলো একক জের পদ্ধতি, আর একটা হলো দ্বৈত জের। দ্বৈত মানে তো বুঝো দুইটা জের আর কি, ঠিক আছে? একটা হলো একক জের আর একটা হলো তোমার দ্বৈত জের, কেমন? একটা হলো একক জের পদ্ধতি আর একটা হলো তোমার দ্বৈত জের পদ্ধতি। এই যে একক জের পদ্ধতি যেটা, ঠিক আছে, এই একক জের পদ্ধতি এটা হলো একটা নাম আছে, এই যে দ্বৈত জের এটারও একটা নাম আছে। মনে রাখবা এই একক জের পদ্ধতি হচ্ছে হলো সনাতন পদ্ধতি, সনাতন বা প্রচলিত পদ্ধতি। আর এই দ্বৈত জের যেটা, এটা হলো তোমার আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতি একটা হলো সনাতন, বা অনেক সময় প্রশ্নে বলতে পারে সনাতন বা প্রচলিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। এখন সনাতন পদ্ধতি বলতে কিন্তু একক জেটটা বোঝায়, ঠিক আছে? এবং মনে রাখবা, তোমরা একটু মনে রাখো, এই একক জেটটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই একক জেটটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এইটাই বেশি গুরুত্বপূর্ণ। দ্বৈত জের লেস ইম্পর্টেন্ট, একটু কম আসে, ঠিক আছে? তো দেখো, আর এটা হলো কি, এটা হলো আধুনিক পদ্ধতি। কি পদ্ধতি? আধুনিক পদ্ধতি। তুমি সর্বোচ্চ চাইলে এইটুকু একটু মনে রাখতে পারো, এমসিকিউতে আসতে পারে অ্যাডমিশনে, সেটা হলো এই যে একক জের পদ্ধতি যেটা, হ্যাঁ, এইটা প্রস্তুত করছে হচ্ছে তোমার ব্রিটিশরা, ঠিক আছে? ব্রিটিশদের, আর এটা হলো আমেরিকানদের। তাইলে একক জের পদ্ধতি প্রস্তুত করছে কারা? সেটা হচ্ছে হলো তোমার ব্রিটিশরা। আর আধুনিক পদ্ধতি যেটা, সেটা প্রস্তুত করছে কারা? দ্বৈত জের, সেটা হলো আমেরিকানরা। এই তথ্যটুকু মনে রাখলেই হচ্ছে, এখানে আর বেশি লাগবে না। এমসিকিউর জন্য এইটাই মোটামুটি আলহামদুলিল্লাহ ইম্পর্টেন্ট, এর বেশি এখানে দরকার নাই, কেমন? এটা ইনাফ ইনশাআল্লাহ, কেমন? অলরাইট, আচ্ছা। এবার আসো, আমরা এবার তোমাদের একটা নতুন স্লাইডে যাব, এবং নতুন স্লাইডে যে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বুঝাই দেবো, ঠিক আছে? এটা একটু স্ক্রিনশট করে নাও সবাই। এবার খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বুঝাই দেবো, সেটা হলো ব্যাংক সমন্বয় বিবরণী বলতে অ্যাকচুয়ালি কি বুঝায়, বা ব্যাংক সমন্বয় বিবরণীটা অ্যাকচুয়ালি জিনিসটা কি। অ্যাকচুয়ালি ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা কি, এইটা তোমাকে আগে বুঝতে হবে। এই জিনিসটা যদি ক্লিয়ার থাকে, তুমি সব সিকিউ সলভ করতে পারবা, সব এমসিকিউ সলভ করতে পারবা। এখন আমাকে তোমার একটু 5টা মিনিট সময় দিতে হবে, জাস্ট ঘড়ি ধরা 5 মিনিট। এই 5টা মিনিট সময় দিলে এই ব্যাংক সমন্বয় বিবরণীর শব্দটাকে, এটা আমি তোমার বুঝাই দিতে পারবো। এবং এইটা বুঝানোর পরে এরপরে টুকটাক যে নিয়ম কারণ আছে, এগুলো আমি ক্লাসে তোমার মানে এগুলো খাতা নোট করে রাখলেই হবে। কিন্তু এখন যেটা বুঝাচ্ছে এটা একটু মাথায় নাও প্লিজ। দেখো, আমি একটা নতুন স্লাইডে যাই। দেখো, আচ্ছা, এই পাশে আমরা লিখলাম হচ্ছে হলো নগদান বই, ঠিক আছে? ইংরেজিতে যেটাকে বলা হয় ক্যাশ বুক, নগদান বই, বা ইংরেজিতে বলে ক্যাশ বুক। এক পাশে লিখলাম নগদান বই বা ক্যাশ বুক, অলরাইট। আর এই পাশে আমরা লিখলাম হচ্ছে পাস বই, বা ইংরেজিতে বলে পাসবুক, PASSBOO, বা এটাকে আরো কিছু নাম আছে, এটাকে ব্যাংক বিবরণীও বলে। বা ইংরেজিতে বলা হয় ব্যাংক স্টেটমেন্ট। আচ্ছা, দেখো, আমরা দুই পাশে দুইটা জিনিস শিখলাম। এক পাশে লিখলাম হচ্ছে নগদান বই বা পাস বই, নগদান বই বা ক্যাশ বুক। আর এই পাশে লিখলাম হচ্ছে হলো পাস বই বা পাসবুক বা ব্যাংক বিবরণী বা ব্যাংক স্টেটমেন্ট। মূলত আমি এখানে দুইটা শব্দ লিখছি, একটা হলো পাস বই আর একটা হলো ব্যাংক বিবরণী। এখন স্যার এই জিনিসটা কেন লিখলেন? এই জিনিসটা এই কারণে লিখলাম, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। এই যে পাস বই যেটা, এই পাস বই প্রস্তুত করে হচ্ছে হলো তোমার ব্যাংক। আর এই যে তোমার
ক্যাশ বুক বা নগদান বই, এইটা প্রস্তুত করে আমাদের প্রতিষ্ঠান। তাহলে পাস বই, এই পাস বইটা, এই যে পাস বইটা কে প্রস্তুত করে? পাস বই প্রস্তুত করে ব্যাংক। ব্যাংক তো চিনি আমরা, যেখানে আমরা আর্থিক লেনদেন করি, টাকা জমা রাখি বা ঋণ গ্রহণ করি, ব্যাংক। তাহলে পাস বই কে প্রস্তুত করে? পাস বই কে প্রস্তুত করে ব্যাংক। এটা একদম মুখস্থ করে ভালো। পাস বই কে প্রস্তুত করে ব্যাংক, পাস বই কে প্রস্তুত করে ব্যাংক, পাস বই কে প্রস্তুত করে ব্যাংক। এবার হচ্ছে নগদান বই। এই নগদান বই প্রস্তুত করা হচ্ছে হলো, হ্যাঁ, আমাদের ব্যবসায় প্রতিষ্ঠান, আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানটা আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানটা কি প্রস্তুত করে? পাস বই প্রস্তুত করে, সরি, নগদান বই প্রস্তুত করে। তাহলে জিনিসটা কি? ব্যাংক, ব্যাংক প্রস্তুত করে পাস বই, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান প্রস্তুত করে কি? নগদান বই। এখন দেখো, আমি তোমাকে একটু যদি একটা জিনিস একটু খেয়াল করতে বলি, দেখো, আমরা যখন ব্যাংকে টাকা জমা রাখি তখন আমরা কি লিখি? যাবে, ধরো আমরা ব্যাংকে 1 লাখ টাকা জমা রাখছি, তোমার ব্যবসার 1 লাখ টাকা তুমি ব্যাংকে জমা রাখলা, তখন তুমি জাবেদা কি লিখবা? ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। এবং তুমি যেহেতু ব্যাংকে টাকা পারছো, এই জন্য তুমি ব্যাংক হিসাব ডেবিট করছো। আর তোমার কাছ থেকে নগদ টাকা যেহেতু চলে গেছে, তার মানে তুমি নগদান হিসাবকে ক্রেডিট করবা, যেহেতু তুমি ব্যাংকে টাকা জমা দিছো। তোমার টাকা যদি তুমি ব্যাংকে জমা দাও, তাহলে তোমার টাকা বাড়লো না কমে গেল? তোমার টাকা কমে গেল। এই জন্য নগদান হিসাবকে অবশ্যই কি করবা? ক্রেডিট করে দিবা। দেখো, আমরা যখন ব্যাংকে টাকা জমা রাখি তখন আমরা এই ব্যাংক হিসাবকে কি করি? এই ব্যাংক হিসাবকে ডেবিট করি। আর আমাদের কাছ থেকে যেহেতু নগদ টাকা চলে যাচ্ছে, তাই নগদান হিসাবে ক্রেডিট করি। এখন এইটা হচ্ছে হলো আমরা আমাদের প্রতিষ্ঠানে আমরা এইভাবে জাবেদাটা দিই। এখন দেখো, আমি নগদান হিসাব ক্রেডিট করছি কেন? কারণ আমার নগদ টাকা চলে গেছে। আমি নগদান হিসাব ক্রেডিট করছি কারণ আমার নগদ টাকা চলে গেছে। এখন আমি যখন ব্যাংকে টাকা জমা রাখতেছি, এই হিসাবটা আমরা একা রাখতেছি নাকি ব্যাংকও রাখতেছে? ভালো মতন বুঝো কিন্তু, তুমি যখন ব্যাংকে কোনো টাকা জমা দাও, এই হিসাবটা কি শুধু তুমি নিজে, মানে এই হিসাবটা কি তুমি শুধু নিজে রাখো নাকি ব্যাংকও রাখে? এই হিসাবটা ব্যাংকও রাখে। এই হিসাবটা কে রাখে? ব্যাংকও রাখে, কারণ দুইজনের হিসাব রাখতে হয়। আমরা যখন ব্যাংকে টাকা জমা রাখি, এই হিসাবটা তো শুধু আমরা রাখতেছি না, ব্যাংকও রাখতেছে, কারণ ব্যাংক হিসাব না রাখলে পরে মিলাবো কেমনে? তো ব্যাংক যে যখন হিসাব রাখে, ব্যাংকে কিন্তু নগদ টাকা আসে, কারণ আমরা যখন টাকা জমা দিই, ধরুন আমি যদি ব্যাংকে যাই, কালকে যদি আমি যে 1 লাখ টাকা ব্যাংকে জমা রাখি, আমার 1 লাখ টাকা তো গেল, কিন্তু ব্যাংকে 1 লাখ টাকা আসলো না। ব্যাংকের দৃষ্টিকোণ থেকে যদি দেখো, ব্যাংকে কিন্তু 1 লাখ টাকা আসছে। তাহলে ব্যাংকে যদি 1 লাখ টাকা আসে, ব্যাংক জাবেদা কি দিবে? নগদান হিসাব ডেবিট, আর আমানতকারী হিসাব ক্রেডিট। এটা জাস্ট বুঝানোর জন্য আমি তোমাদের বলতেছি যে নগদান হিসাব ডেবিট, আমানতকারী হিসাব ক্রেডিট। তো দেখো, এইখানে একটা মজার বিষয়, দেখো এইখানে কিন্তু কি হয়েছে, এইখানে তোমার, দেখো এইখানে তোমার নগদান হিসাব ক্রেডিট হয়েছে, আর এইখানে আবার নগদান হিসাব কি হয়েছে? ডেবিট হয়েছে। কারণ এই যে হিসাবটা, এই হিসাবটা কিন্তু আমরা একা রাখি না, এই হিসাবটা আমরা একা রাখি না। এই হিসাবটা কে কে রাখে? এই হিসাবটা যেমন আমরা রাখি, এই হিসাবটা ঠিক তেমনই কারা রাখে? এই হিসাবটা ব্যাংকও রাখে। তার মানে আমরা যখন ব্যাংকে কোনো লেনদেন করি, এটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমরা যেমন হিসাব রাখি, ব্যাংকেও ঠিক তেমন হিসাব রাখা হয়। আমরা যখন ব্যাংকে কোনো লেনদেন করি, এই হিসাবটা আমরা যখন ব্যাংকেও যেমন রাখি, মানে আমরা আমাদের নগদান বইতে যেভাবে রাখি, ব্যাংকও কিন্তু সেইভাবে রাখে। ঠিক আছে? সোজা কথা, যে আমরা যখন ব্যাংকে কোনো একটা লেনদেন করি, এই হিসাবটা আমরা যেমন রাখি, ব্যাংকও ঠিক একই রকম ভাবে রাখে। তুমি যখন ব্যাংকে যে 1 লাখ টাকা রাখলা, তুমি ধরো আজকে তোমার আব্বু তোমার 1 লাখ টাকা দিয়ে বললে এই 1 লাখ টাকা ব্যাংকে যেয়ে রেখে আসো। এই 1 লাখ টাকা তুমি যখন ব্যাংকে যেয়ে রাখবা, তুমি যে কি করবা, এই যে 1 লাখ টাকা এরকম যে সেলে মারবা, এই যে ছেলে মারা মানে ছুঁড়ে মারা,
এটাও। আর ব্যাংক আলারাও কি করবে, 1 লাখ টাকা নিয়ে যে এরকম ফেলাই রাখবে বাথরুমে, এরকম নাকি এটা লিপিবদ্ধ করে রাখা হয়? তুমি যখন একটা টাকা ব্যাংকে জমা দাও তখন তুমি যেমন লিখে রাখো, ব্যাংক আলাও ঠিক তেমন লিখে রাখে। তাহলে এখানে দুইটা প্রতিষ্ঠান বা দুইটা হিসাব। একটা হিসাব হচ্ছে বা একটা প্রতিষ্ঠান হচ্ছে হলো ব্যাংক, একটা প্রতিষ্ঠান হলো ব্যাংক, ঠিক আছে? একটা প্রতিষ্ঠানকে ব্যাংক, আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের প্রতিষ্ঠান। সোজা সাপটা কথা, একটা প্রতিষ্ঠানকে ব্যাংক, আরেকটা প্রতিষ্ঠানকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান। ব্যাংকও যেমন হিসাব রাখে, আমাদের প্রতিষ্ঠানও সেরকম হিসাব রাখা, এবং এই দুইটা আলাদা জিনিস, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ব্যাংকও রাখে, জি ঠিক বলছেন, ব্যাংকও রাখে। ব্যাংকও যেমন হিসাব রাখে, আমাদের প্রতিষ্ঠান হিসাব কিন্তু আলাদা দুইজনের। কেমন? দুইজন আলাদা হিসাব। এই জিনিসটা যে ক্লিয়ার হইতে পারছে ব্যাংক সমন্বয় বিভাগ নিয়ে, তার 50% শেষ। যে হিসাব খালি আমরা একা রাখি না, হিসাব ব্যাংকও রাখে, আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানও হিসাব রাখি। এখন দেখেন, এখন এখানে বোঝার বিষয়টা কি, যে আমরা যখন ব্যাংকে একটা লেনদেন করতেছি, ব্যাংক কি করতেছে, তার যে নগদান বই, ঠিক আছে, এই যে মনে করেন একটা বইয়ের নাম নগদান, ঠিক আছে, নগদান বই। এখন নগদান বইয়ের আমি কোন রকম একটা ছক আঁকাই দিলাম আপনাদের, এই যে আমি বেশি সুন্দর আঁকাইলাম না, কোন রকম একটু আঁকাই দিলাম। নগদান বই করাবো ক্লাস ইনশাল্লাহ, নগদান বই অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এই যে দুইটা টাকার ঘর দিলাম, প্রতিদিন পৃষ্ঠা ভাউচার নাম ওইগুলো দিলাম না, যাই হোক। এই পাশটা হলো ডেবিট পাস আর এই পাশটা হলো ক্রেডিট পাস, বুঝলেন? নগদান বই ধরেন কয় ঘরা, 2 ঘরা নগদান বই, বুঝলেন? 2 ঘরা নগদান বই। এই পাশটায় আমরা লিখি হচ্ছিল প্রাপ্তি, আর এই পাশটা লিখি আমরা প্রদান। প্রাপ্তি পাশে 2টা টাকার ঘর থাকে, একটা থাকে হচ্ছিল নগদ টাকার ঘর আর একটা থাকে ব্যাংক টাকার ঘর। আর প্রদান পাশেও কি থাকে, একটা নগদ টাকার ঘর আর একটা ব্যাংক টাকার ঘর। এখন কোন কারণে যদি আমাদের প্রতিষ্ঠানে টাকা বৃদ্ধি পায়, মানে প্রাপ্তি হয়, তাহলে আমরা সেটা ডেবিট পাশে লিখি। ডেবিট পাশে কোন ঘরে লিখি? ব্যাংকের ঘরে লিখি। আর কোন কারণে যদি আমার নগদ টাকা হ্রাস পায়, কমে যায়, তখন সেটা আমরা এই প্রদান পাশে ব্যাংকের ঘরে লিখি। তার মানে এখানেও আমরা ব্যাংকের ঘরে কাজ করি, এখানেও আমরা ব্যাংকের ঘরটায় কাজ করি। টাকা যদি বৃদ্ধি পায় তাহলে এই প্রাপ্তি পাশে ব্যাংকের ঘরে কাজ করি, আর টাকা যদি হ্রাস পায়, কমে যায়, তাহলে আমরা প্রদান পাশে ব্যাংকের ঘরে কাজটা করি। কিভাবে? মনে করেন আমাদের যদি কোনো কারণে কোনো লেনদেনের ফলে ব্যাংকে টাকা বৃদ্ধি পায়, তখন আমরা কি করি, ওই টাকাটা এখানে লিখে ব্যাংকের ঘরে টাকাটা লিখে দিই। আবার আরো একটা লেনদেনের ফলে যদি ব্যাংকে টাকা বৃদ্ধি পায়, আচ্ছা আমি একটু অ্যামাউন্টটাই লিখে দিই আপনাদের। ধরেন এখানে আপনার 10,000 টাকা বাড়লো, আবার একটা লেনদেনের ফলে 20,000 টাকা বাড়লো। এবার একটা লেনদেনের ফলে আপনার ব্যাংকে টাকা কমে গেল, কত টাকা? 5,000 টাকা। তাহলে কমে গেলে অবশ্যই আমরা কোন সাইডে, কমে গেলে কোন সাইডে আসবে? ক্রেডিট সাইডে, যে প্রধান সাইডে। প্রধান সাইডে মনে করেন একটা লেনদেনের ফলে 5,000 টাকা কমে গেল। এখন আপনি যখন ব্যালেন্সিং করেন, ব্যালেন্সিং করলে কি হয়, এই যে তো এই সাইডে কত আসছে, 10 আর 20 কত, 30,000। এই পাশে যোগ দিলে হয় কত, 5,000, কিন্তু আমাদের 30,000 লিখতে হবে। এবারে 30,000 থেকে 5,000 গেলে কত থাকে, 25,000। এই 25,000-এর নাম কি? এই 25,000-এর নাম হলো ব্যালেন্স সিডি। এই সিডিটাই পরে বিডি হয়ে যাবে। যাও, এই যে 25,000 টাকা, এই 25,000 টাকা মূলত আমাদের হাতে ব্যাংকে অবশিষ্ট আছে। কারণ কি, আমাদের ব্যাংকে ছিল 30,000 টাকা জমা হয়েছিল, এর থেকে খরচ হয়ে গেল কত, 5,000 টাকা। তাহলে অবশিষ্ট রইল কত, 25,000 টাকা। তাহলে আমরা যে নগদান বই প্রস্তুত করলাম, এই দেখেন আমাদের যে নগদান বই, বুঝছেন, আমাদের যে নগদান বই, এই নগদান বইটার হিসাবটা প্রস্তুত কে করতেছে? আমাদের প্রতিষ্ঠান, মানে আমরা প্রস্তুত করতেছি। তাহলে এই নগদান বই আমরা প্রস্তুত করতেছি, এবং নগদান বইয়ের লাস্টে জের কত টাকা, 25,000 টাকা। কত টাকা? 25,000 টাকা। নগদান বইয়ের জের কত টাকা? এই যে 25,000 টাকা, লাস্টে অবশিষ্ট রয়েছে 25,000 টাকা। তার মানে নগদান বইয়ের মতে আমার ব্যাংকে টাকা রয়েছে কত টাকা? মনে করেন এই যে আমরা লিখলাম 25,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, এটা তো আমাদের প্রতিষ্ঠানের হিসাব, মানে নগদান বইয়ের মতে ব্যাংকে রয়েছে কত টাকা, 25,000 টাকা। অলরাইট,
এবার দেখেন এই যে নগদান বই করে আমরা এই 25,000 টাকা বাইর করছি প্লাস মাইনাস করে, তাহলে আমাদের নগদান বইয়ের মধ্যে রয়েছে 25,000 টাকা। এখন এই যে পাস বইয়ের দিকে যদি খেয়াল করেন বা ব্যাংক বিবরণীর দিকে, ব্যাংক কত হিসাব রাখছে, এটা হলো ব্যাংকের হিসাব। এখন ব্যাংক হিসাব করে দেখতেছে যে ব্যাংকে টাকা রয়েছে হচ্ছে হলো আপনার 25,000, সরি ব্যাংকে রয়েছে মনে করেন 30,000 টাকা। ব্যাংকের মতে ব্যাংক হিসাব রাখে কোথায়, ব্যাংক হিসাব রাখে হচ্ছে হলো পাস বইতে। কোথায়? পাস বইতে। এই যে ব্যাংক হিসাব রাখে কোথায়, পাস বই বা ব্যাংক বিবরণী, দুইটা একই কথা। এই ব্যাংক বিবরণীও যা, পাস বইও তা। এই পাস বইও যা, ব্যাংক বিবরণী তাই। এই পাস বই বা ব্যাংক বিবরণী মানে হচ্ছে হলো ব্যাংক যেখানে হিসাবটা লিখে রাখে, ব্যাংক যেখানে হিসাবটা কি করে রাখে, লিখে রাখে। তাহলে ব্যাংক হিসাব লিখে রাখে কোথায়, পাস বই বা ব্যাংক বিবরণী। তাহলে পাস বই বা ব্যাংক বিবরণী অনুযায়ী জের আসতেছে কত হাজার টাকা, 30,000 টাকা। আর আমার নগদান বইয়ের মতে জের কত টাকা, 25,000 টাকা। এখন দেখেন এই যে 30,000 টাকা, ব্যাংক বলতেছে কত টাকা, 30,000 টাকা, আর আমাদের নগদান বইয়ের মতে কত হাজার টাকা, 5,000 টাকা। এখন এই যে দুইজনের জের, এই দুইজনের জের কিন্তু মিলতেছে না। দেখেন কত হাজার টাকার শর্ট, 5,000 টাকার শর্ট হয়ে গেছে। কিন্তু এই যা 5,000 টাকা, ভালো মতন বুঝেন। নগদান বইয়ের মতে 5,000 টাকা, সরি 25,000 টাকা জের। এই যে নগদান বইয়ের মতে 25,000 টাকা বের হয়েছে যোগ বিয়োগ করে। আর ব্যাংক বলতেছে তার পাস বইতে টাকা রয়েছে 30,000 টাকা। তাহলে এই যে জেডটা খেয়াল করেন, এই যে জেডটা, ঠিক আছে, এই যে জেডটা 30,000 টাকা আর এই যে জেডটা 25,000 টাকা, এই দুইটা জের কি মেলে নাকি অমিল? এই দুইটা জের মিলতেছে না। তাহলে এই দুইটা জের কেন মিলতেছে না সেটা একটু পরেই বুঝতে পারবেন। কেন মিলতেছে না, কেন এই 5,000 টাকা শর্ট হয়েছে, এটা একটু পরে বোঝা যাবে। কিন্তু এই যে দুইটা অমিল হয়েছে, এই অমিলটা তো আমাদের মিল করতে হবে। সেই মিলটা কোথায় করতে হবে, সেই মিলটা করতে হবে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীতে। তার মানে আমরা এটা লিখতে পারি, পাস বই ও নগদান বইয়ের অমিলগুলো, কিগুলো, অমিলগুলো, অমিল কত টাকা, ওই যে 5,000 টাকা অমিল হয়ে গেছে। অমিল গুলো যে বিবরণীতে, যে বিবরণীতে মিল করা হয়, মিল করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, পাস বই আর একটা হচ্ছে কি বই, নগদান বই। পাস বই আর নগদান বইয়ের কিগুলো, অমিলগুলো। এই অমিলগুলো যে বিবরণীতে কি করা হয়, মিল করা হয়, তাকেই কি বলে, তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। তাহলে পাস বই আর নগদান বই, পাস বই কে প্রস্তুত করে, আমরা সবাই জানি পাস বই কে প্রস্তুত করে, পাস বই প্রস্তুত করে ব্যাংক। আর এই নগদান বই কে প্রস্তুত করে আমাদের প্রতিষ্ঠান, মানে আমাদের ব্যবসায় আর কি হিসাবটা রাখা হয় নগদান বইতে। ব্যাংকের হিসাব নগদান বইতে আমাদের প্রতিষ্ঠানে রাখি, আর ব্যাংকের হিসাব ব্যাংক রাখে হচ্ছে পাস বইতে। তার মানে এই যে পাস বই আর নগদান বই, এই দুইটার যে অমিল, এই অমিল গুলো মিল করে কোথায়, ব্যাংক সমন্বয় বিবরণীতে। এখন দেখেন এইখানে একটা মজার বিষয় আছে, সেটা হলো এই যে আমরা এখানে লিখছিলাম হচ্ছে সমন্বয়, এই যে দেখেন খেয়াল করেন, সরি আচ্ছা এটা হলো এই স্লাইডে আছে, এই যে দেখেন এখানে আমরা লিখছিলাম সমন্বয়, কি লিখছিলাম, সমন্বয়। এই সমন্বয় শব্দের অর্থ হচ্ছে হলো মিল করা। তাহলে এই ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে হলো মিল করে, ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে কি করে, মিল করে। সমন্বয় শব্দের অর্থ হচ্ছে এই যে সমন্বয়, এই যে সমন্বয়, এই সমন্বয় শব্দের অর্থ হলো মিল করা। সমন্বয় শব্দের অর্থ কি করা, মিল করা। তাহলে ব্যাংক সমন্বয়ের কাজটা হচ্ছে হলো অনেকটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে হলো দুইটা বিবরণীর যে অমিলগুলো, সেই অমিলগুলো এখানে মিলানো হয়। তার মানে এটাকে আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ এরকম, যে ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে হলো কি, ব্যাংক সমন্বয় বিবরণী হলো ঘটক, ওয়ান কাইন্ড অফ কি, ঘটক। এই ঘটকের কাজ কি, বর এবং যে কনে, এই কনের মাঝখানে কি করে দেওয়া, কনের মাঝখানে মিল করে দেওয়া, ঠিক আছে।
মিল করে দাও। এখন বর কে হইতে পারে? বর হইতে পারে, আমরা ধরে নিলাম বর হচ্ছে হলো নগদান বই। বরকে নগদান বই, যেটা প্রস্তুত করে কে? আমাদের ব্যবসা প্রতিষ্ঠান। নগদান বই কে প্রস্তুত করে? আমাদের ব্যবসা প্রতিষ্ঠান। আর কনে হইতে পারে হচ্ছে হলো, মনে করেন আপনাদের পাস বই বা ব্যাংক বিবরণী, যেটা প্রস্তুত করে কি? ব্যাংক। তাহলে এই বর আর কনে, এই দুজনের যে অমিলগুলো, এই অমিলগুলো মিল করবে কে? এই ঘটক। ঘটককে ব্যাংক সমন্বয় বিবরণী। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছেন? তাহলে ঘটকের কাজ কে করতেছে? ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে এই সংজ্ঞাটা দিয়েই কিন্তু বোঝা যায়, এই যে সংজ্ঞাটা দিয়েই কিন্তু বোঝা যায়, যে সংজ্ঞাটা যেটা আমরা লিখলাম, এই যে, তাহলে পাস বই আর নগদান বইয়ের যে অমিলগুলো, এই অমিলগুলো যে বিবরণীতে মিল করা হয়, সেটা হলো ব্যাংক সমন্বয় বিবরণী। কারণ সমন্বয় শব্দের অর্থ হলো মিল করা। সমন্বয় শব্দের অর্থ কি? মিল করা। সমন্বয় শব্দের অর্থ মিল করা। অলরাইট, এখন এই পার্থক্যগুলো কেন হয় এটা একটু পরে বলবো, এবং অবশ্যই আপনারা বুঝতে পারবেন। কিন্তু এর আগে বেশি জরুরি বিষয়টা হচ্ছে হলো, আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে কিছু সূত্র লাগবে। তো সেই সূত্রগুলো আমরা চলেন ঝটপট লিখে ফেলি। নগদান, এই চারটা সূত্র দিয়ে আমরা সব অঙ্ক করবো ইনশাল্লাহ। ঠিক আছে, অনুযায়ী ব্যাংক জমা। 2 নম্বর সূত্র হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। ঠিক আছে, 4 নম্বর সূত্র হচ্ছে, সরি 4 নম্বর না, 3 নম্বর। 3 নম্বর সূত্র হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক, আমি বুঝাই দিচ্ছি, আগে সূত্র চারটা একটু লিখে ফেলি। ঠিক আছে, 4 নাম্বার হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একটা হলো নগদান বই অনুযায়ী কি? ব্যাংক জমা। ঠিক আছে, এটা হলো একটা সূত্র। আর একটা সূত্র কি? ব্যাংক নগদান বই অনুযায়ী এটা কি? ব্যাংক জমাতিরিক্ত। 2 নম্বর সূত্র। দেখো, এখানেও নগদান বই, এখানেও নগদান বই, কিন্তু 1 নম্বর সূত্র হলো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, 2 নম্বর সূত্র হলো নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। কেমন? 3 নম্বর সূত্র হলো ব্যাংক বিবরণী। ব্যাংক বিবরণী মানে পাস বই, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা। আর একটা হলো ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। এখন কোন সময় কোন সূত্রটা হবে, এটা আমাদের একটা খুবই বোঝার একটা বিষয়। ঠিক আছে, এটা যদি বেশি থাকে তাহলে যোগ হবে। দেখা যাচ্ছে কিনা আমার একটু দেখতে হবে। বেশি থাকলে যোগ হবে। ঠিক আছে, বেশি থাকলে যোগ হবে, কম থাকলে বিয়োগ হবে। বেশি থাকলে বিয়োগ হবে, কম থাকলে যোগ হবে। বেশি থাকলে বিয়োগ হবে, কম থাকলে যোগ হবে। বেশি থাকলে যোগ হবে, সূত্র আমি বুঝাই দিচ্ছি, কম থাকলে বিয়োগ হবে। কেমন? আচ্ছা, তাহলে বিষয়টা দাঁড়াইলো কি? জিনিসটা বুঝো, আমি এটা আরেকটু ক্লাসিফিকেশন করে দেই। এটা হলো একটা সূত্র,
2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। খেয়াল করো, এই হচ্ছে হলো 4টা সূত্র। ঠিক আছে, এই যে 4টা সূত্র লিখছি, এই 4টা সূত্র দিয়ে তুমি, এই যে 4টা সূত্র, এই 4টা সূত্র দিয়ে তুমি, এই যে সূত্র 4টা আমরা লিখলাম, হ্যাঁ, 100% মুখস্থ করবা, একদম 100% অঙ্ক করতে তো পারবাই, প্লাস এই 4টা সূত্র তুমি মুখস্থ করবা। কিভাবে মুখস্থ করবা? এই যে দেখো, আমি যেভাবে বলতেছি, এই দেখো, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা বেশি থাকলে প্লাস, কম থাকলে মাইনাস, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত বেশি থাকলে মাইনাস, কম থাকলে প্লাস, ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা বেশি থাকলে মাইনাস, কম থাকলে প্লাস, ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত বেশি থাকলে প্লাস, কম থাকলে মাইনাস। এই যেভাবে মুখস্থ করছি একদম এইভাবে মুখস্থ করো, কারণ এই 4টা সূত্র দিয়ে আমাদের কিন্তু সব অঙ্ক করতে হবে। কেমন? এই 4টা সূত্র দিয়ে আমাদের সব অঙ্ক করতে হবে, ইজি হয়ে যাবে, খুবই সোজা হয়ে যাবে। কেমন? আচ্ছা, সূত্র তো হলো। এবার আসেন আমি কয়েকটা জিনিস আপনাদের একটু লিখে দেই। ঠিক আছে, এর মধ্যে প্রথম যেটা লিখে দিব সেটা হলো ডেবিট মেমোরেন্ডাম। আরেকটা হলো ক্রেডিট মেমোরেন্ডাম। ঠিক আছে, একটা হলো কি, একটা হলো আপনার ডেবিট মেমোরেন্ডাম, আর একটা হলো কি আপনার ক্রেডিট মেমোরেন্ডাম। ঠিক আছে, একটা হলো ডেবিট মেমোরেন্ডাম আর একটা হলো ক্রেডিট মেমোরেন্ডাম। এই ডেবিট মেমোরেন্ডামকে সংক্ষেপে কিন্তু ডিএমও বলে, ডিএম, ডিতে ডেবিট, এম এ মেমোরেন্ডাম। এই ক্রেডিট মেমোরেন্ডামকে সংক্ষেপে বলা হয় সিএম, ক্রেডিট মেমোরেন্ডাম, সিএম বলে। অনেক সব প্রশ্ন সিএম এর ফুল মিনিং কি, ক্রেডিট মেমোরেন্ডাম, এমসিকিউ তে আসতে পারে। তো দেখেন, এই যে ডেবিট মেমোরেন্ডাম, ঠিক আছে, আর এই যে ক্রেডিট মেমোরেন্ডাম, এই দুইটা জিনিসটায় বাংলায় কি বলে এটাও একটু লিখে দেই, লাগতে পারে, একটু নোট রাখেন। এটা হলো ডেবিট মেমো, আর এটা হলো ক্রেডিট মেমোরেন্ডাম। মনে রাখবেন, ব্যাংকে জমাকৃত অর্থ হ্রাস পায়, মানে কমে যায় যে লেনদেনগুলোর ফলে, সেই লেনদেনগুলো লেখা হয় ডেবিট মেমোরেন্ডামে। আর ব্যাংকে জমাকৃত অর্থ বৃদ্ধি পায়, মানে প্লাস হয় যে লেনদেনগুলোর ফলে, সেই লেনদেনগুলো যায় হচ্ছে হলো ক্রেডিট মেমোরেন্ডামে। এখন এই জিনিসটা আপনার একটু খাতায় নোট করে রাখতে হবে, সেটা হলো কি, ব্যাংকে জমাকৃত অর্থ, ব্যাংকে জমাকৃত অর্থ হ্রাস যদি পায়, কমে যদি যায়, মাইনাস মানে কি, হ্রাস পাওয়া, কমে যাওয়া, এগুলো আমরা নেই হচ্ছে হলো ডেবিট মেমোরেন্ডামে। আর ব্যাংকে জমাকৃত অর্থ যদি বৃদ্ধি পায়, এগুলো আমরা নেই হচ্ছে হলো ক্রেডিট মেমোরেন্ডাম। এখন ডেবিট মেমোরেন্ডাম কি হইতে পারে, কোনগুলো হইতে পারে ডেবিট মেমোরেন্ডাম? যেমন হতে পারে ব্যাংক জমার সুদ, সরি, ব্যাংক জমার সুদ ডেবিট মেমোরেন্ডামে না, ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ কর্তন করলো, ব্যাংক চার্জ কর্তন করলো, এটা একটা কি, ডেবিট মেমোরেন্ডামের লেনদেন। কেন? কারণ ব্যাংক যখন চার্জ করে তখন আমাদের ব্যাংকে টাকা কিন্তু জমাকৃত অর্থ কমে যায়, যেহেতু কমে যায় সেহেতু আমাদের এটা কোথায় যাবে, এটা আমাদের, ঠিক আছে, এটা আমাদের কোথায় যাবে, এটা আমাদের ডেবিট মেমোরেন্ডামে যাবে। কিংবা যদি এরকম কোন লেনদেন দেখো যে ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ, ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ, তাহলে দেখো ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ, তাহলে ব্যাংক থেকে যদি প্রদেয় বিলের অর্থ পরিশোধ করে দেওয়া হয়, তাহলে আমার ব্যাংকে জমাকৃত অর্থ কি কমে যাবে, তাহলে এটা অবশ্যই কোথায় যাবে, ডেবিট মেমোরেন্ডামে যাবে। আর ক্রেডিট মেমোরেন্ডামে কোন লেনদেনগুলো যায়, যে লেনদেনগুলোর ফলে আমার জমাকৃত অর্থ বেড়ে যাবে, বেড়ে যায়, ঠিক আছে, সেই লেনদেনগুলো কি, যদি আমাকে ব্যাংক সুদ মঞ্জুর করে, ব্যাংক সুদ মঞ্জুর করলে, ঠিক আছে, বা যদি এরকম হয় দেনাদার কর্তৃক
সরাসরি ব্যাংকে জমা। তাহলে দেনাদার যদি সরাসরি ব্যাংকে টাকা জমা দিয়ে দেয় তাহলে আমাদের ব্যাংকে টাকা কি বেড়ে যায়, তাহলে এই লেনদেনটা অবশ্যই যাবে ক্রেডিট মেমোরেন্ডামে। এখন এইটা আমি কেন লিখে দিলাম, কারণ এই জিনিসটা হচ্ছে তোমার কদাগের জন্য, বিশেষ করে এই ডেবিট মেমোরেন্ডাম, ঠিক আছে, এই যে আমি স্টার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বিশেষ করে এই ডেবিট মেমোরেন্ডামটা এটা হচ্ছে হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এই যে ডেবিট মেমোরেন্ডামটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এটা একটু লেস ইম্পর্টেন্ট বাট এটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে হলো তোমার কদাগের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কদাগের জন্য, কদাগের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম। এখন এই বেসিকটা যদি তোমার হাত খাতায় না থাকে বা এই ন্যূনতম এই জিনিসটা যদি তুমি না জানো যে ডেবিট মেমোরেন্ডামে হলো জমাকৃত অর্থ হ্রাস পাইলে লেখা হয় আর ক্রেডিট মেমোরেন্ডামে হলো জমাকৃত অর্থ বৃদ্ধি পাইলে লেখা হয়, এখন এই জিনিসটা যদি তোমার না থাকে মাথায়, তাহলে কিন্তু আমি যখন কদাগ করাবো, এই যে দেখো আমি তোমাদের অলরেডি আজকে যে সৃজনশীলটা আমি করাবো, এই সৃজনশীলের কদাগে দেখো অলরেডি এই যে চলে আসছে, কি চলে আসছে, এই যে দেখো ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করা। এই যে দেখো এখানে কিন্তু বলছে হচ্ছে কি মেমোরেন্ডাম, ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করা, এই যে ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে এই যে ডেবিট মেমোরেন্ডাম, এখন ডেবিট মেমোরেন্ডাম মানে কি, ডিএম, ডেবিট মেমোরেন্ডাম। এখন ডেবিট মেমোরেন্ডামে কি, জমাকৃত অর্থ হ্রাস পাইলে, কমে গেলে আমরা এগুলো এখানে অন্তর্ভুক্ত করি। এখন ডেবিট মেমোরেন্ডাম কি এইটাই যদি আমি না জানি, ঠিক আছে, ডেবিট মেমোরেন্ডাম কি এইটাই যদি আমি না জানি, ঠিক আছে, এই যে এই এই বেসিকটাই যদি আমি না জানি এবার এইটাই যদি আমার মাথায় না থাকে, তাহলে কিন্তু আমি অঙ্ক পারবো, সরি এটা না, এক্সট্রিমলি সরি, এই যেটা ঠিক আছে, এই জিনিসটা যদি আমার মাথায় না থাকে তাহলে কিন্তু আবার নট অনলি মাথায়, এটা আমাদের খাতায়ও রাখতে হবে, ঠিক আছে, মাথায় প্লাস খাতায় দুই জায়গায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে, মাথায় এবং খাতায় দুই জায়গায় কিন্তু এই জিনিসটা রাখতে হবে যে ডেবিট মেমোরেন্ডামে কোনগুলো, ক্রেডিট মেমোরেন্ডাম, এবং বুঝা বুঝা কেমন। আচ্ছা এবার আসো আরেকটা গুরুত্বপূর্ণ ছোট্ট জিনিস, সেটা হচ্ছে হলো জাবেদা, সেটা হলো কি, জাবেদা, ঠিক আছে, এদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে হলো জাবেদা, ঠিক আছে, জাবেদা, জাবেদা কিভাবে করতে হয়, ঠিক আছে, জাবেদা। তো জাবেদা করার ওই যে সূত্র, ওইগুলো আমি এখন আর তোমাদের লিখে দিব না, ওই যে সম্পত্তি ব্যয় বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, আয় দায় মালিকানা সত্ত্ব কমলে ডেবিট বাড়লে ক্রেডিট, এই সূত্রের দিকে আমি যাইতে চাচ্ছি না, আমি জাস্ট তোমাকে সিম্পল একটা জিনিস একটু বলে দিব, সেটা হচ্ছে হলো ব্যাংক হিসাব। জাবেদা যখন করবা, যখন জাস্ট খালি লিখবা ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। এখন এই যে ব্যাংক হিসাবটা, এই ব্যাংক হিসাবটা তোমার কখনো, এই ব্যাংক হিসাবটা কখনো তোমার ডেবিট হবে, কখনো ক্রেডিট হবে। কি বলছি, এই ব্যাংক হিসাব কখনো আমার কি হবে, কখনো ডেবিট হবে, কখনো ক্রেডিট হবে। যদি দেখো ব্যাংকে জমাকৃত অর্থ বৃদ্ধি পাইছে, কি পাইছে, বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইছে, তাহলে এটা ব্যাংক হিসাবকে ডেবিট করবা। আর যদি দেখো ব্যাংকে জমাকৃত অর্থ হ্রাস পাইছে, কমে গেছে, তাহলে এই ব্যাংক হিসাবটা ক্রেডিট করবে। এটা একদম সিম্পল। ব্যাংক হিসাব এটা সব জাবেদাতেই, মানে এই ব্যাংক সমন্বয় বিবরণী সব জাবেদাতেই আসবে ব্যাংক হিসাব। ব্যাংকে যদি টাকা বৃদ্ধি পায় তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আর ব্যাংকে যদি টাকা হ্রাস পায় তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, একদম সোজা সাপটা কথা, ঠিক আছে। আর যে কেনটা থাকবে, যে কারণটা কেন, এই যে কেনটা থাকবে, ঠিক আছে, এই কেনটাকে একটু কষ্ট করে তুমি কি করে দিবা, এই কেনটাকে কষ্ট করে তুমি একটু বিপরীত দিকে নিয়ে নেবা। এখন এই কেনটা কেমনে, এইটা আমি তোমাকে একটু পরেই বুঝাই দিব, ঠিক আছে। এই কেনটাকে কষ্ট করে কোন দিকে নিবা, একটু বিপরীত দিকে নিয়ে নিবা, ঠিক আছে। আচ্ছা বিপরীত দিকে বলতে কি, এই কেনটাকে হচ্ছে হলো বিপরীত দিকে নিব, কেনটা বিপরীত দিকে যাবে। এখন এই জিনিসটা একটু এক্সাম্পল দিয়ে স্যার বুঝাই দেন, ঠিক আছে, এক্সাম্পল দিয়ে বুঝাই দেন, আমি তোমাকে জাস্ট দুইটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝাই দিচ্ছি। দেখো দুইটা এক্সাম্পল দিলে বুঝবা, ঠিক আছে। এই দেখো এক নাম্বার এক্সাম্পল, ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক সুদ মঞ্জুর করলো মানে কি, ব্যাংক তোমার জমা টাকার উপর সুদ দিল, তাহলে ব্যাংক যদি তোমার জমা টাকার উপর সুদ দেয় তাহলে ব্যাংকে টাকা কি,
বৃদ্ধি পায় না? তাহলে ব্যাংকে টাকা যদি বৃদ্ধি পায় তাহলে ব্যাংক হিসাবটা কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে না ক্রেডিট দিকে যাবে? ব্যাংক জমা টাকার উপর সুদ দিছে, তোমার ব্যাংকে টাকা জমা ছিল 1 লাখ, সেই 1 লাখ টাকার উপর ব্যাংক আরো 10,000 টাকা সুদ দিছে, তাহলে তোমার হয়ে গেল কত? 1,10,000। তার মানে তোমার ব্যাংকে টাকা বাড়ছে, তাহলে ব্যাংকে টাকা যদি বাড়ে তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে, তার মানে এই ব্যাংক সুদ মঞ্জুর করলে এর জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট। এখন কেনটাকে আমরা ক্রেডিট করব, কেনটা বিপরীত দিকে যাবে? তাহলে একটা তো ডেবিট দিকে নিছি, তাহলে আরেকটা যাবে কোন দিকে? ক্রেডিট দিকে। তাহলে ক্রেডিট দিকে কেনটারে নেবো অলওয়েজ, কেনটাকে তাহলে বিপরীত দিকে নেবো। বিপরীত কোন দিক? এটা তো ব্যাংক হিসাব ডেবিট করছে, তাহলে বিপরীত কোন দিক? ক্রেডিট দিক। তাহলে ক্রেডিট দিকে কোনটা যাবে? কেনটা। সেই কেনটা কি? ব্যাংকে টাকা কেন বাড়লো? সুদ, ব্যাংক সুদ দিছে তাই, এই জন্য আমরা লিখবো ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। কেন ব্যাংক হিসাব ডেবিট? কারণ ব্যাংকে টাকা বাড়ছে এই জন্য ব্যাংক হিসাব ডেবিট। আর কেন বাড়ছে? ব্যাংক সুদ দিছে তাই, তাহলে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। এবার আসি, যদি ব্যাংক, ঠিক আছে, যদি লিখি ব্যাংক চার্জ ধার্য করলো, মনে করো ব্যাংক চার্জ ধার্য করলো 500 টাকা। ব্যাংক চার্জ ধার্য করলো 500 টাকা, ব্যাংক তোমার জমা টাকার উপর চার্জ কেটে নিছে 500 টাকা। তাহলে ব্যাংক যদি তোমার জমা টাকা থেকে 500 টাকা কেটে নেয় তাহলে ব্যাংকে জমা কি অর্থ কি কমে গেল না? তোমার ব্যাংকে মনে করো 10,000 টাকা জমা রয়েছে, ব্যাংক 200 টাকা কেটে নিছে। কেটে নিছে মানে চার্জ করছে, চার্জ ধার্য করছে, টাকা কেটে নিছে। তাহলে ব্যাংক যদি টাকা কেটে নেয় তাহলে ব্যাংকে টাকা কমে যায়, তাহলে ব্যাংকের টাকা যদি কমে তাহলে ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট। আগে আসো ব্যাংক হিসাব ক্রেডিটটা লিখে ফেলি। তাহলে ব্যাংক হিসাব যদি ক্রেডিট হয় তাহলে একটা কি হবে? একটা যদি ক্রেডিট হয় তাহলে বিপরীতটা কি হবে? বিপরীতটা অবশ্যই ডেবিট যাবে। আর বিপরীতটা কি? কেন প্রশ্ন করব, কেন প্রশ্ন করব? কেন ব্যাংকে টাকা কমলো? ব্যাংক চার্জ করছে তাই, তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট হবে। তাহলে এটা সঠিক যাবে দেখি হবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো ব্যাংক সুদ মঞ্জুর করছে, ব্যাংকে টাকা বাড়ছে এই জন্য ব্যাংক হিসাব ডেবিট, আর ব্যাংক চার্জ ধার্য করছে, ব্যাংকে টাকা কমছে এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। এইখানে কিন্তু আমরা ব্যাংক হিসাবকে ডেবিট করছি, আর এইখানে ব্যাংক হিসাবকে কিন্তু আমরা ক্রেডিট করছি। তাহলে দেখো, কারণ এখানে টাকা বাড়ছে, এখানে টাকা কি হয়েছে? বৃদ্ধি পাইছে, দ্যাটস ওয়াই আমরা এখানে ডেবিট করছি। আর এখানে ব্যাংকে চার্জ করছে তাই ব্যাংকে টাকা কমে নিছে, কমে গেছে এই জন্য আমরা এখানে মাইনাস করছি। জাস্ট ব্যাংক হিসাবটার কাজ আগে করব, এরপরে আমরা কেনটার কাজ করব, বাস শেষ। ঠিক আছে? ব্যাংকে টাকা বাড়লে, ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকে টাকা কমলে ব্যাংক হিসাব ক্রেডিট। এভাবে প্রত্যেকটা জাবেদা করা সম্ভব, এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রতিটা জাবেদা করা সম্ভব। অলরাইট, এখন আমাদের ঝটপট অঙ্কে চলে যাইতে হবে। এখন চলো আমি তোমাদের একদম সরাসরি একটা অঙ্ক করে দেখাই এবং একটা বোর্ড কোশ্চেন করে দেখাচ্ছি। ঠিক আছে? তো দেখো আমাদের প্রশ্নটা কি ছিল? প্রশ্নের কদাগে বলছে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো। তাহলে ডেবিট মেমোরেন্ডাম কি? ব্যাংকে জমাকৃত অর্থ হ্রাস পায় যে লেনদেনগুলোর ফলে। তো চলো আমরা সেই লেনদেনগুলো একটু অন্তর্ভুক্ত করি। ক দাগ দিয়ে আমরা লিখব ডেবিট মেমো রান্ডামের পরিমাণ, এটা একদম সহজ ছক, নির্ণয়।
এইখানে ক্রমিক নংটা লিখে দিবা, এমনি তোর তারিখ হয় না, ক্রমিক নং, ঠিক আছে। এখানে লিখবো বিবরণ, এখানে জাস্ট 2টা টাকার ঘর দিব, বা একটা দিয়ে করলেও হয়। ভালো মতন বুঝছো, একদম সুন্দর মতন বোঝো, এই একটা অঙ্ক করলেই ক্লিয়ার হয়ে যাবে অনেকটা। দেখো ভালো মতন বুঝছো, সেটা কি, ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ডেবিট, কারণ এই ডেবিট মেমোরেন্ডাম বলো ক্রেডিট মেমোরেন্ডাম, এটা ব্যাংকই ইস্যু করে, ব্যাংকই তৈরি করে। তো ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ, তাহলে ডেবিট মেমোরেন্ডাম মানে কি, জমাকৃত অর্থ হ্রাস পাইছে। এখন আসো আমরা একটু খুঁজি, লেনদেনগুলোর দিকে যাই। এই যে দেখেন, শাফিন এন্টারপ্রাইজের ব্যাংক সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। এখানে কিছু তথ্য দেওয়া আছে। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, এই যেটা দেওয়া আছে এটা হলো আমাদের সূত্র, এটা হলো আমাদের কি সূত্র। এটা হলো আমাদের কি সূত্র, সেটা কি, নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ 20,000 টাকা, এটা সূত্র, এটা জাস্ট সূত্র, আমরা পাশে লিখে দিই, এটা হলো কি সূত্র, এটার কোনো কাজ নাই, বুঝছেন, এটা হলো সূত্র, এটার কাজ পরে যখন ব্যাংক সমন্বয় করবো। আচ্ছা এবার আসেন, আমরা কি করতেছি, ডেবিট মেমোরেন্ডাম, তাহলে জমাকৃত অর্থ হ্রাস পাবে, জমাকৃত অর্থ কি পাবে, হ্রাস পাবে। এখন খুঁজি কোন লেনদেনগুলোর ফলে জমাকৃত অর্থ হ্রাস পাচ্ছে, এখানে দেখি, জমাকৃত চেক ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয় না, এটা এই যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 40 টাকা, তাহলে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, চার্জ মানে কি, টাকা কেটে নিছে, তার মানে এটার ফলে আমার ব্যাংকে জমাকৃত অর্থ হ্রাস পাইছে, তাহলে এটা আমরা অন্তর্ভুক্ত করব। চলেন, দুই নাম্বার, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ঠিক আছে, কত টাকা ছিল, কত টাকা, 40 টাকা, কত টাকা, 40 টাকা, এটা হলো 3 নাম্বার, সরি আমি একটু ভুলে 2 নাম্বার লিখে ফেলছিলাম, 3 নাম্বার। কত টাকা, 40 টাকা, তাহলে ব্যাংক চার্জ করছে 40 টাকার ফলে আমার ব্যাংকে টাকা কমে গেছে, এই জন্য আমরা এটা ডেবিট মেমোরেন্ডামে নিলাম, গেল 1 নাম্বার। ঠিক আছে, এরপরেরটা আসে, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করছে, এটা আসবে ক্রেডিট মেমোরেন্ডামে, কারণ এর ফলে ব্যাংকে টাকা বৃদ্ধি পায়। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয় না, এটাও হয় না। ব্যাংকে জমাকৃত চেক যা অমর্যাদা হয়ে ফেরত এসেছে, এটাও ফলেও ব্যাংকে টাকা বাড়া কমার কোনো কিছু নাই। আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, এটারও কোনো। ব্যাংক কর্তৃক, এই যে দেখেন, ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ যা লিপিবদ্ধ হয় না 500 টাকা। দেখেন, ব্যাংক প্রদেয় বিলের অর্থ পরিশোধ করছে, ব্যাংকে যে টাকা জমা ছিল সেই টাকা থেকে ব্যাংক প্রদেয় বিলের অর্থ পরিশোধ করে দিচ্ছে। প্রদেয় বিল মানে কি, যে বিলের অর্থ আমাদের দিতে হয়, তাহলে সেই বিলের টাকা যদি ব্যাংক পরিশোধ করে দেয়, প্রদেয় বিলের টাকা যদি ব্যাংক পরিশোধ করে দেয়, কয় নাম্বার এটা, এটা হচ্ছে হলো 5, 6, 7, 8, 8 নাম্বারে 500 টাকা, ঠিক আছে, 8 নাম্বারে 500 টাকা। ঠিক আছে, ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ, তাহলে ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ যদি পরিশোধ করে, ব্যাংক তো আর আমার টাকা থেকেই তো ব্যাংক পরিশোধ করবে, তাহলে আমার টাকা কি কমে গেল, কত টাকা, 500 টাকা। এখানে আর কোনো এন্ট্রি নাই,
সো আমরা এটা অন্তর্ভুক্ত ব্যালেন্সিং করে দিতে পারি। তাহলে এই দুইটা যদি যোগ দেই তাহলে হয় কত টাকা? তাহলে হয় হচ্ছে, হ্যাঁ, এই দুইটা যোগ দিলে হয় কত? 540 টাকা। অলরাইট, 540 টাকা। এখন এখানে কোথায় বুঝতে পারেন নাই আপনারা আমাকে একটু জানাবেন প্লিজ। এখানে কোথায় বুঝতে পারেন ডেবিট মেমোরেন্ডামের এখানে কোথায় বোঝা যায়নি আমাকে একটু প্লিজ জানাবেন আপনারা। ঠিক আছে, একটু জানাবেন। ডেবিট মেমোরেন্ডাম এটা সবাই বুঝতে পারছেন কিনা একটু মেসেজ করে জানাবেন। মেসেজ তো না, কমেন্ট করে জানাবেন। একটু জানাইলেই হবে যে স্যার হ্যাঁ ডেবিট মেমোরেন্ডাম বুঝতে পারছি। জাস্ট এই দুইটা লেনদেনের ফলে আমার ব্যাংকে জমাকৃত অর্থ হ্রাস পায়, কমে যায়। দ্যাটস ওয়াই আমরা এই দুইটা লেনদেন নিছি। যে লেনদেনগুলোর ফলে বৃদ্ধি পায় ওইটা যাবে ক্রেডিট মেমোরেন্ডামে, কিন্তু আমার এখানে করতে বলছে ডেবিট মেমোরেন্ডাম। কি মেমোরেন্ডাম? ডেবিট মেমোরেন্ডাম। দ্যাটস ওয়াই আমরা এখানে যে লেনদেনগুলোর ফলে আমার ব্যাংকে যে টাকা জমা ছিল, মানে জমাকৃত যে অর্থ, ওইটা কইমা গেছে। এই ব্যাংক কর্তৃক ধার মানে চার্জ ধার্য করছে 40 টাকা, এর ফলে আমার ব্যাংকে জমাকৃত অর্থ কমে গেছে। ব্যাংক যদি পদবিল অর্থ পরিশোধ করে, এর ফলে আমার ব্যাংকে জমাকৃত অর্থ কমে গেছে। তাহলে এই দুইটা লেনদেন টোটাল 540 টাকা আমাদের ডেবিট মেমোরেন্ডামে দেখাইতে হবে। কেমন? আই হোপ সবাই বুঝতে পারছেন। চলেন এবার আমরা আমাদের প্রশ্নের খদাগের দিকে যদি একটু খেয়াল করি, প্রশ্নের খদাগে কি বলছে? 1 থেকে 5 তারিখ পর্যন্ত, একটু বুঝেন কিন্তু এখানে কিন্তু সব করতে বলেনি। এখানে কি করতে বলছে? 1 থেকে 5 তারিখ পর্যন্ত। সব করা যাবে না কিন্তু, 1 থেকে 5 তারিখ পর্যন্ত যে দফাগুলো দ্বারা একটি ব্যাংক সমন্বয় বিবরণী কি করতে বলছে? তৈরি করো। তার মানে এখানে একটা 1 থেকে 5 তারিখের ভিতরে, 1 থেকে 5 নাম্বার ক্রমিক নং এর ভিতরে যে কয়টা রয়েছে, মানে এই 5টা এন্ট্রি আমাদের কি করতে হবে? ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হবে। তার মানে এখানে আমাদের এই এন্ট্রি গুলো ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হবে। এই যে 1 2 3 4 5, এই 1 2 3 4 5 এই কয়টা এন্ট্রি আমাদের এবার ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। এখন আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে স্যার আমরা যে এখানে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করবো এই 1 থেকে 5 পর্যন্ত, এইটা কি আমরা একক জের করব নাকি দ্বৈত জের করব? দেখেন বিষয়টা একদম সিম্পল। আমার এই অঙ্কে ব্যালেন্স দেওয়া আছে কয়টা, জের দেওয়া আছে কয়টা? এই যে দেখেন অঙ্কে কিন্তু জের দেওয়া আছে একটা। এই যে জের মানে সূত্র। এই অঙ্কে সূত্র দেওয়া আছে কয়টা? দেখেন একটা সূত্র দেওয়া আছে। কয়টা সূত্র? একটা সূত্র। এই যে কি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃতি, একটা সূত্র দেওয়া আছে। তার মানে এটা 100% একক জের। একটা সূত্র মানে কি? এই যে আমি আপনাদের যে 4টা সূত্র লেখাই দিছি, এই যে এই যে 4টা সূত্র আপনাদের লেখাই দিছি, এই 4টা সূত্রের কয় নাম্বার সূত্র? এই যে এই 1 নাম্বার সূত্র। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। বেশি থাকলে প্লাস, কম থাকলে মাইনাস। বেশি থাকলে প্লাস, কম থাকলে মাইনাস। কেমন? তো চলেন আমরা এটা একটু তুলে ফেলি। এখানে আমরা লিখবো হচ্ছে, এটা হলো খদাগের উত্তর করতেছি, ব্যাংক সমন্বয় বিবরণী। আপনার উপরে প্রতিষ্ঠানের নাম আর নিচে তারিখটা লিখে দিবেন, ঠিক আছে? মাঝখানে লিখবেন ব্যাংক সমন্বয় বিবরণী। এটা হলো ক্রমিক নং বিবরণ
টাকা, দুইটা টাকার ঘর। দেখেন প্রথম কাজ হচ্ছিল আমরা ওই যে সূত্রটা, ওই সূত্রটা থেকে প্রথম সূত্রটা একটু লিখে নিব। সে সূত্রটা কি ছিল? এই যে এই সূত্রটা হচ্ছে হলো এই যে, দেখেন সূত্রটা কি? নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত বেশি টাকা, 20,000 টাকা। এক সূত্র দেওয়া আছে, নগদান বই মোতাবেক ব্যাংক জমা। এটা হলো আমাদের ওই 4টা সূত্রের 1 নাম্বার সূত্র। তাহলে আমরা চলেন সেই 1 নাম্বার সূত্রটা লিখে দিই। 20,000 টাকা নগদান বই মোতাবেক ব্যাংক জমা। কত টাকা? 20,000 টাকা লিখছি। এরপরে আমরা একটু ছোট্ট করে লিখে দিব হচ্ছে, এখানে লিখবো যোগ, আর একটু জায়গা ফাঁকা দিয়ে এখানে লিখবো বিয়োগ। তাহলে প্রথম কাজ হচ্ছিল আমরা সূত্রটা লিখবো এবং টাকাটা লিখবো সেকেন্ড কলামে। ওই যে 4টা সূত্র, ওই 4টা সূত্রের ভিতরে আপনি সব অঙ্ক পাবেন। এরপরে লিখবো যোগ, এরপরে লিখবো বিয়োগ। এবার আমাদের এখানে একটা ছোট্ট নিয়ম বা ছোট্ট একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে হলো, সবসময় মনে রাখবেন, সেটা হলো ওই আমরা কি জানি, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, এটা যদি সূত্র অনুযায়ী কি, বেশি থাকলে প্লাস, বেশি থাকলে প্লাস, আর যদি কম থাকে তাহলে মাইনাস। তার মানে বেশি থাকলে প্লাস, কম থাকলে মাইনাস। এর মানে হচ্ছে হলো, ব্যাংকে যদি বেশি থাকে তাহলে আমরা যোগ করব, ব্যাংকে যদি কম থাকে তাহলে আমরা বিয়োগ করব। সোজা সাপটা কথা। ব্যাংকে যদি টাকা বেশি থাকে তাহলে এই সূত্র অনুযায়ী আমরা যোগে বসাবো, মানে এই যোগে বসাবো। আর ব্যাংকে যদি টাকা কম থাকে, আমরা অলওয়েজ ব্যাংকের কথা চিন্তা করব, তাহলে আমরা এই টাকাটা বিয়োগে বসাবো। মাইনাস মানে এই বিয়োগে বসাবো। কম থাকলে বিয়োগে বসাবো ব্যাংকে, আর ব্যাংকে যদি বেশি থাকে তাহলে যোগে বসাবো, এই সূত্র অনুযায়ী। এবার আসেন আমরা আমাদের এন্ট্রিগুলো লিখি। আচ্ছা দেখেন, 1 নাম্বার কি বলছে? জমাকৃত চেক ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি। বুঝেন, জমাকৃত চেক মানে কি? জমাকৃত চেক মানে কি? আমরা জমাকৃত চেক মানে হলো আমরা চেক জমা করছি। চেক কি করছি? জমাকৃত চেক মানে আমরা চেক জমা করছি, কিন্তু এই জমাকৃত টাকাটা ব্যাংক বিবরণীতে, মানে ব্যাংক এখনো ক্রেডিট করে নাই। কি করে নাই? ক্রেডিট করে নাই। আমরা চেক ব্যাংকে জমা করছি, কিন্তু ওই জমাকৃত চেকের টাকা ব্যাংক এখনো কি করে নাই? ক্রেডিট করে নাই। ক্রেডিট করে নাই মানে হলো ব্যাংক এখনো লেখেনি। ক্রেডিট করেনি মানে কি? ব্যাংক এখনো লেখেনি, ক্রেডিট করেনি, ক্রেডিট লেখা হয়নি। এর মানে কি? ব্যাংক এখন এটা লেখে নাই। ক্রেডিট করা হয়নি মানে কি? ব্যাংক এখনো লেখে নাই। এখন জিনিসটা বোঝেন, ব্যাংক জমাকৃত চেক, জমাকৃত চেক মানে কি? আমরা একটা চেক যখন ব্যাংকে জমা করি, তাহলে একটা চেক যখন আমরা ব্যাংকে জমা করি, আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে কিন্তু চেকটা ব্যাংকে জমা করি। তাহলে আমাদের প্রতিষ্ঠান থেকে যখন একটা চেক ব্যাংকে আমরা জমা করব, তখন আমাদের নগদান বইতে আমরা কিন্তু ওই চেকের টাকা প্লাস করে দিব। ঠিক আছে? কিন্তু ব্যাংক কি করছে? ওই টাকা এখনো প্লাস করে নাই, কারণ এই যে বলে দিছে যে ক্রেডিট করা হয়নি। তার মানে ব্যাংক ওই চেকের টাকা এখনো প্লাস করেনি। তাহলে আমি আমার নগদান বইতে কিন্তু প্লাস করে ফেলছি। এখন নগদান বইতে যদি প্লাস করি, ব্যাংক যদি প্লাস না করে, তাহলে ব্যাংকে টাকা কি আছে? কম আছে। তাহলে আমরা সবসময় কার কথা চিন্তা করবো? ব্যাংকের কথা চিন্তা করবো। তাহলে ব্যাংকে যদি কম থাকে তাহলে সূত্র অনুযায়ী বিয়োগে আসবে। কোথায় আসবে? বিয়োগে আসবে। কেমন? এই যে বিয়োগে আসবে। তাহলে বিয়োগে আমরা কি লিখবো? হলো 2 নাম্বার, জমাকৃত চেক ব্যাংক কর্তৃক ক্রেডিট হয়নি। আরো কয়েকটা এন্ট্রি করেন, দেখেন একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আরো কয়েকটা এন্ট্রি করতে হবে।
কত টাকা ছিল এটা? এটা ছিল হচ্ছে হলো ক্রেডিট করা হয় 3000 টাকা। সব এন্ট্রি ফার্স্ট কলামে লিখবো, শুধু এই প্রথম সূত্রের টাকাটা সেকেন্ড কলামে আর সব ফার্স্ট কলামে। ঠিক আছে, এরপরে এন্ট্রিতে আসেন। দেখেন, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ধার্যকৃত মানে ব্যাংক চার্জ করছে কত টাকা? 40 টাকা। এখন দেখেন, ব্যাংক যদি 40 টাকা চার্জ করে তাহলে লেনদেনটা ঘটছে কোথায়? ব্যাংকে ঘটছে, যেহেতু ব্যাংক চার্জ করছে তাহলে ব্যাংক চার্জ করার সাথে সাথে কিন্তু টাকাটা ব্যাংক 40 টাকা মাইনাস করে দিছে। কারণ কি, ব্যাংক যদি চার্জ করে লেনদেনটা ঘটছে ব্যাংকে, তাহলে ব্যাংক সাথে সাথে মাইনাস করছে। তাহলে মাইনাস কে করে নাই? আমরা আমাদের নগদান বইতে মাইনাস করিনি, কারণ ব্যাংক যে 40 টাকা কেটে নিছে এটা তো ব্যাংক তার পাস বইতে আগে লিখবে, কারণ কি লেনদেনটা ঘটছেই ব্যাংকে। ব্যাংক যদি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়, এই লেনদেনটা ঘটছে কোথায়? আমাদের ব্যবসায় নাকি ব্যাংকে? ব্যাংকে। তাহলে ব্যাংক সাথে সাথে টাকাটা কি করছে? মাইনাস করছে। তাহলে মাইনাস কে করে নাই? আমরা আমাদের নগদান বইতে এখনো মাইনাস করি নাই। তাহলে আমরা আমাদের নগদান বইয়ের মধ্যে কি আছে? বেশি আছে। ব্যাংকের মধ্যে কি আছে? কম আছে। তাহলে আমরা যদি সবসময় ব্যাংকের মত দেখি, তাহলে ব্যাংকের মতে এই সূত্র অনুযায়ী কম থাকলে কি হবে? মাইনাস হবে। তার মানে এই লেনদেনটা মাইনাসে নিতে হবে। ঠিক আছে, এটা হলো কয় নাম্বার? 3 নাম্বার। ব্যাংক চার্জ কর্তন, ব্যাংক চার্জ কেটে নিছে কত টাকা? 40 টাকা। এরপরে এন্ট্রিগুলোতে আসি আমরা, দেখি ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ মানে ব্যাংক জমা টাকার উপরে সুদ মঞ্জুর করছে 50 টাকা। ব্যাংক জমা টাকার উপর কি মঞ্জুর করছে? সুদ মঞ্জুর করছে 50 টাকা। তাহলে ব্যাংক যদি জমা টাকার উপরে 50 টাকা সুদ মঞ্জুর করে, তাহলে ব্যাংক আমার জমা টাকার উপর কি দিছে? সুদ দিছে। তাহলে লেনদেনটা ঘটছে কোথায়? ব্যাংকে ঘটছে। তাহলে ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে সাথে সাথে তার পাস বইতে টাকাটা কি করবে? প্লাস করবে, কারণ ব্যাংকে টাকা বাড়ছে, ব্যাংক আমার জমা টাকার উপর সুদ দিছে। তাহলে আমার ব্যাংকে টাকা বাড়ছে, ব্যাংক লিখে রাখছে। এখন লেখে নাই কে? আমি আমার নগদান বইতে এখন লিখিনি। কারণ কি? কারণ আমি তো জানি না যে ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকা বাড়াইছে। এখন আমার নগদান বইয়ের মতে আমি যেহেতু বাড়াইনি, কম আছে, ব্যাংকের মতে কি আছে? বেশি আছে। বেশি থাকলে কোথায় যাবে? যোগে যাবে। ব্যাংক সুদ মঞ্জুর কত টাকা? 50 টাকা। ঠিক আছে, এবার লাস্ট এন্ট্রি 5। এখানে কিন্তু এই 5টার করতে বলছে, 1 2 3 4 5, এই 5টা এন্ট্রি করতে বলছে। সব করা যাবে না, এইগুলো কিন্তু বাদ। এই অঙ্কে শুধুমাত্র 1 থেকে 5 যে লেনদেনগুলো, এই লেনদেনগুলো আমার ব্যাংক সমন্বয় বিবরণী করতে বলছে। এবার আসেন, ইস্যুকৃত চেক। কি চেক? ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি 2000 টাকা। ইস্যুকৃত চেক মানে আমরা একটা চেক ইস্যু করছি, ইস্যু মানে প্রদান করছি। তাহলে আমরা এই চেকটা প্রদান করছি কাদের? কোন জায়গা থেকে? আমাদের প্রতিষ্ঠান থেকে তো কাউরে একটা চেক লিখে দিলাম। আমরা চেক কখন ইস্যু করি? আমাদের কাছে কেউ যদি টাকা পায় তখন আমরা তাকে একটা চেক প্রদান করি। ওই চেকটা যে প্রদান করলাম এটা হলো ইস্যু করা। ধরেন আমার কাছে রহিম নামক এক লোক 1 লাখ টাকা পায়, আমি তারে 1 লাখ টাকার একটা চেক লিখে দিলাম। এই যে তারে আমি 1 লাখ টাকার একটা চেক লিখে দিলাম, এইটাই হচ্ছে আমার কি? চেক ইস্যু করা। তাহলে আমরা যদি কাউকে চেক ইস্যু করি বা প্রদান করি, তখন আমরা তাকে চেকটা দিলাম। এই চেক দেওয়ার ফলে কিন্তু আমাদের নগদান বই থেকে আমরা টাকাটা মাইনাস করে দেখাই। কেন স্যার? কারণ আমরা যখন একটা চেক দেই, এই লেনদেনটা কিন্তু আগে আমাদের প্রতিষ্ঠানে ঘটে, কারণ চেকটা কিন্তু আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বসে লিখি। চেক তো আমরাই লিখবো, আমাদের চেক কি অন্য কেউ লিখবে? আমরাই তো লিখবো। তারপরে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সাথে কিন্তু টাকাটা মাইনাস করি। কেন মাইনাস করি? কারণ ইস্যুকৃত চেক বা চেক প্রদান করা হয় সাধারণত যে আমাদের কাছে টাকা পাবে, যে পাওনাদার থাকে, তাকে চেক প্রদান করি। তাহলে ইস্যুকৃত চেক মানে আমার কাছে কেউ টাকা পাবে, তাকে আমি একটা চেক দিলাম। তাহলে যাকে চেক দিলাম সে কি করবে? আমার ব্যাংক থেকে টাকা উঠাই নিবে। তাহলে এই জন্য আমি তাকে চেক দিয়ে সাথে সাথে নগদান বইতে মাইনাস করলাম। তাহলে নগদান বইয়ের মতে কম, ব্যাংক কিন্তু এখনো টাকাটা মাইনাস করে নাই। কারণ কি? চেকটা এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি, চেকটা এখনো ব্যাংকেই উপস্থাপন করেনি। তাহলে কি হয়েছে? ব্যাংক কি মাইনাস করলো? আমি তো আমার নগদান বইতে চেক দিয়ে ইস্যু করেই সাথে সাথে মাইনাস করছি। তাহলে ব্যাংক কিন্তু এখনো মাইনাস করে নাই। তাহলে নগদান বইয়ের মতে কি? কম। আর ব্যাংকের মতে কি আছে? বেশি আছে। আর আমরা এই সূত্র অনুযায়ী বেশি থাকলে কোথায় নেই? যোগে নেই।
ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। কত টাকা যেন? 2000 টাকা। এবার আমাদের ব্যালেন্সিং করার পালা। দুই হাজার আর 50 যদি যোগ দিই তাহলে হয় 2050। এবার আমরা এই 20,000 সঙ্গে 2050 যোগ দিব, তাহলে হয় কত? 22,050। আর এই 3000 আর 40 যোগ দিলে হচ্ছে 3040। তাহলে 22,050 থেকে 3040 যদি বিয়োগ করি, 22,050 বিয়োগ 3040, তাহলে হয় 19,010। এইটা হলো তোমার একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী। এখন এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে হলো তোমরা এই যে প্রথমে যে সূত্রটা লিখছিলা, এই যে নগদান বই অনুযায়ী কি, নগদান বই মোতাবেক কি, ব্যাংক জমা, কি জমা? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। এই যে সূত্রটা লিখছিলাম, জাস্ট খালি এখানে নগদান বই থাকলে এই শব্দটা চেঞ্জ হয়ে এখানে আসবে ব্যাংক বিবরণী। আর এখানে যদি মানে পাস বই থাকে তাহলে এখানে হবে নগদান বই। কারণ দুইটা শব্দ শিখছি আমরা, একটা শিখছি পাস বই আর একটা হলো নগদান বই। পাস বই কে প্রস্তুত করে? ব্যাংক। আর নগদান বই কে প্রস্তুত করে? আমাদের প্রতিষ্ঠান। তার মানে এখানে যদি নগদান বই লেখা থাকে তাহলে নিচে লিখবো পাস বই, আর এখানে যদি পাস বই লেখা থাকে নিচে লিখবো নগদান বই, মানে উল্টে যাবে। তাহলে এখানে যেহেতু নগদান বই লেখা আছে তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে পাস বই। এই উত্তরে সোজা লিখে দিতে হবে পাস বই। এবার পাস নগদান বই লেখা ছিল তাই পাস বই লিখছি। এবার যা লেখা আছে হুবহু লিখে দেবে। এখানে কি লেখা আছে? মোতাবেক ব্যাংক জমা, তাহলে এখানে লিখে দেবো মোতাবেক। ব্যাপারটা কি দাঁড়াইলো? এইখানে যদি নগদান বই থাকে তাহলে এখানে আমরা কি বই লিখবো? পাস বই। বাকি যা আছে হুবহু বসাই দেবো উত্তরের সোজা। ঠিক আছে, এখন আমাকে একটু বলো যে এইটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা। ঠিক আছে, অলরাইট। এবার আসো আমরা আমাদের প্রশ্নের গ দাগে চলে যাই। গ দাগে কি বলছে? তো গ দাগ প্রশ্নের দিকে একটু খেয়াল করো। এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে যে 3, 5, 3, 5, 8, 9, ঠিক আছে, লেনদেন দ্বারা জাবেদা প্রস্তুত করতে বলছে। কি প্রস্তুত করতে বলছে? জাবেদা। এই যে সেই জাবেদা, একটু আগে যে বেসিক বুঝাইছি তোমাদের, সেই জাবেদা। কেমন? তো চলো আমরা আগে ঝটপট জাবেদার ছক টেনে ফেলি। জাবেদা কিন্তু সবগুলো করতে বলেনি বাবারা, জাবেদা কিন্তু অল্প কয়টা এন্ট্রি করতে বলছে। দেখো, এখানে লিখবো হচ্ছে হলো তারিখ, এখানে লিখবো হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা। জাবেদা দিলেই ব্যাখ্যা দিতে হবে।
এখানে লিখবো খ প্রি, খতে খতিয়ান, প্রিতে পৃষ্ঠা, এটা লিখে দিতে হবে কেমন। এরপর জাবেদায় ডেবিট পক্ষ একটা হবে, সুতরাং লিখবো ডেবিট টাকা। আরেকটা লিখবো কি ক্রেডিট টাকা। ঠিক আছে, আমরা খ দাগের সরি গ দাগের উত্তর করতেছি ইনশাল্লাহ। জাবেদা, প্রতিষ্ঠানের নাম লিখে নিয়ে অবশ্যই। ঠিক আছে, অলরাইট। এখন দেখো আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের প্রশ্নে চলে যাই। এখানে কিন্তু বলছে প্রথমে 3, তো 3 নাম্বার প্রশ্নে কি বলা আছে একটু দেখি। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 40 টাকা। আচ্ছা, বেসিকটা আগে আমি তোমাদের একটু আরেকবার লাস্ট রিক্যাপ করে দিই। সেটা হলো এই যে জাবেদা করার নিয়ম কি, ব্যাংক হিসাব আসবে, যদি ব্যাংকে টাকা বৃদ্ধি পায় তাহলে ব্যাংক হিসাব হবে ডেবিট, যদি ব্যাংকে টাকা কম হয় তাহলে ব্যাংক হিসাব হবে চলো ক্রেডিট। এটা হলো প্রথম কাজ, এটা হলো স্টেপ 1। আর স্টেপ 2 কি, ওইটাকে কেন দ্বারা প্রশ্ন করতে হবে, যে কেন ব্যাংকে টাকা বাড়লো, ওই যে কেনটা আমরা বিপরীত দিকে নিয়ে নেব, কেনটা আমরা বিপরীত দিকে নিয়ে নেব কেমন। চলো এবার আমরা আমাদের সলিউশনে চলে যাই। প্রথমে 3 নাম্বার করতে বলছে। 3 নাম্বার কি করতে বলছে, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 40 টাকা। ধার্যকৃত চার্জ মানে কি, ব্যাংক জমা টাকার থেকে ব্যাংক টাকা কেটে নিছে, তাহলে ব্যাংক টাকা কেটে নিলে ব্যাংক হিসাব কি হবে, এটা হলো 3 নাম্বার। ব্যাংক চার্জ হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ব্যাংকে টাকা কমলে ব্যাংক হিসাব ক্রেডিট হয়, আর ব্যয় বৃদ্ধি পাইলে ব্যাংক হিসাব ডেবিট হয়। কত টাকা ব্যাংক চার্জ করছে, 40 টাকা, 40 টাকা ব্যাংক চার্জ ডেবিট, 40 টাকা ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ কি লিখবো, যেহেতু ব্যাংক চার্জ কর্তন করলো। ঠিক আছে, আচ্ছা নেক্সট 4 তারিখের পরে কয় তারিখ করতে বসে, 4-এর পরে 5 করতে বসে। 5 কি বসে, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয় নাই 2000 টাকা। ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয় নাই কত টাকা, 2000 টাকা। ইস্যুকৃত চেক মানে কি, আমরা চেক ইস্যু করছি, চেক কি করছি, ইস্যু করছি, যেটা ব্যাংকে উপস্থাপন করা হয় নাই। আমরা একটা চেক ইস্যু করছি কিন্তু চেকটা এখনো ব্যাংকেই উপস্থাপন করা হয়নি, তাইলে এটার জাবেদা কি হবে, তাহলে ইস্যুকৃত চেক যদি ব্যাংকে উপস্থাপন করা না হয়, তাহলে আমরা যখন একটা চেক ইস্যু করি তখন আমরা সাথে সাথে কি করি, আমরা আমাদের ধরে নেই যে আমাদের ওই চেকটা যাকে আমরা ইস্যু করলাম সে আমাদের ব্যাংক থেকে টাকা উঠাই নেবে, এই জন্য আমরা ব্যাংক হিসাবে কি করে দিই, ক্রেডিট করে দিই। ঠিক আছে, আর যেহেতু আমরা এই চেকটা কাউকে প্রদান করতেছি, তার মানে যাকে প্রদান করতেছি সে আমাদের কি পাওনাদার, সুতরাং এখানে প্রদেয় হিসাব আসবে। কি হিসাব আসবে, প্রদেয় হিসাব আসবে। তাহলে এটা হলো 5 নাম্বার। প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা ছিল, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয় নাই 2000 টাকা। কারণ কি লিখবো, যেহেতু আচ্ছা সরি,
আমরা যখন চেক ইস্যু করছি, এটা যখন এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি, ঠিক আছে, তখন আমাদের হ্যাঁ ঠিকই আছে, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। এরপর করতে বলছে হচ্ছে হলো 4 নাম্বার, 8 নাম্বার, ব্যাংক কর্তৃক পদবী বিলে অর্থ পরিশোধ যা নগদান বইতে লেখা হয় নাই। তাহলে ব্যাংক যদি পদবী বিলে অর্থ পরিশোধ করে তাহলে ব্যাংকে টাকা কমে যায়, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট আর পদবী বিল হিসাব ডেবিট। পদবী বিল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে, কত টাকা ছিল এটা? লাস্ট কয় নাম্বার করতে বলছে? লাস্ট হচ্ছে হলো একদম সর্বশেষ 9 নাম্বার। সেটা হলো কি, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 5,000 টাকা, যা নগদান বইতে লেখা হয় নাই। দেনাদার যদি সরাসরি ব্যাংকে টাকা জমা দেয় তাহলে আমাদের ব্যাংকে টাকা বৃদ্ধি পায়। আর ব্যাংকে যেহেতু দেনাদার টাকা জমা দিয়ে দিছে, সেহেতু দেনাদার হিসাব ক্রেডিট হয়ে যাবে। কারণ কি, দেনাদার ব্যাংকে যখন টাকা জমা দেয় আমাদের ব্যাংকে টাকা বৃদ্ধি পায়, ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট। আর দেনাদার একটা সম্পদ ছিল, যেহেতু টাকা দিয়ে দিছে সেজন্য দেনাদার হিসাব ক্রেডিট হয়ে যাবে। 5,000 টাকা। ঠিক আছে, 5,000 টাকা। তো এটা কারণ লিখে নিবা যে যেহেতু দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। এইটা হচ্ছে হলো জাবেদা, এটা হলো কি জাবেদা। ঠিক আছে, কার কি প্রশ্ন আছে আমাকে করতে পারেন সবাই, সবাই যার যত প্রশ্ন আছে সব করতে পারেন। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ঠিক আছে, এনি কাইন্ড অফ কোশ্চেন।
আর আপনারা যারা আমাদের লাস্ট শুট কোর্সে যুক্ত হইতে চান, ঠিক আছে, আমাদের যে লাস্ট শুট কোর্স, ঠিক আছে, এই লাস্ট শুট কোর্সে যারা যুক্ত হতে চান, এইচএসসি 25 লাস্ট শুট হিসাব বিজ্ঞান ফাইনাল রিভিশন কোর্সে যদি যুক্ত হইতে চান আপনারা, ঠিক আছে, আপনারা একটা বেস্ট কিছু পাবেন যারা এখানে আছেন বা যারা এখানে ভর্তি হবেন, বেস্ট কিছু একজন মানে খুবই বেস্ট কিছু একটা পাবেন। কারণ এখানে আপনাদের মাত্র 40টি ক্লাস করানো হচ্ছে লাইভে, এবং প্রতিটা ক্লাস আমি নিচ্ছি, এবং লাইভ শেষে এগুলো রেকর্ড আছে, ঠিক আছে, রেকর্ডেড পেয়ে যাবেন। এটা পরীক্ষার আগ পর্যন্ত রেকর্ড থাকবে, আমরা সেভাবে ব্যবস্থা করছি। 2 নাম্বার হচ্ছে এখানে আপনার আমরা হচ্ছে সিকিউ সাজেশন আকারে সলভ করাচ্ছি, একদম সাজেশন, এবং এখানে আমরা এমসিকিউ সলভ করাবো ইনশাল্লাহ। প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ থাকবে এখানে, ঠিক আছে। এছাড়া আমাদের একটা পিডিএফ বই আছে, পিডিএফ একটা বই আছে, এই বইটা আমরা হচ্ছে সাজেশন আকারে আমাদের স্টুডেন্টদের দিয়ে দিচ্ছি। এই সাজেশনটা যদি কেউ ফলো করে তার ইনশাল্লাহ 100% আমাদের এই মানে তার এইচএসসি 25 যে মানে কি বলে যে তার যে মানে তার যে প্রিপারেশনটা, এটা একদম একদম বেস্ট একটা প্রিপারেশন হবে আমাদের এই পিডিএফটা যদি কেউ কমপ্লিট করতে পারে। কেমন, একদম জাস্ট এটা ছোট্ট একটা পিডিএফ দিছি, সব কোশ্চেন ওইখানে গোছাই দেওয়া আছে, আমরা কোন দিন কোশ্চেন কোন বোর্ডটা আলোচনা করব, এবং হ্যাঁ এখানে একদম বেসিক থেকে আমরা আলোচনা করতেছি, বেসিক থেকে। যারা সায়েন্স থেকে আসছে কিংবা যারা একদমই সারা বছর পড়া হয়নি এটা, তারা একদম বেসিক থেকে পাবে প্রতিটা ক্লাস, এবং বিগত অলরেডি এখানে 17 বা 18টার মতন ক্লাস হয়ে গিয়েছে, ঠিক আছে। এই 17টা ক্লাস রেকর্ড আছে, সেটা দেখে নিতে হবে, বাকি ক্লাসগুলো সে লাইভ পাবে। কেমন, তো আমার বিশ্বাস আছে যারা আমাদের সঙ্গে আছে তারা ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু পাবে। তো তোমরা যারা এখনো ভর্তি হও নাই, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 777888281 এই নাম্বারে মেসেজ দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, কেমন, বা বিস্তারিত জেনে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।